তো সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট এবং প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার। কেমন আছেন? ভালো থাকুন। অনুষ্ঠানে আমরা আজকে কিন্তু বিভিন্ন শরীর সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এবং স্বাস্থ্যই তো সম্পদ আমাদের, তাই শরীর এবং স্বাস্থ্য যদি ভালো থাকে আমাদের মন ভালো থাকে, আর মন ভালো থাকলে জীবনে চলার পথটাও কিন্তু সুন্দর এবং সহজ হয়। আর কিভাবে সেই শরীর বা স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, সব নিয়ে আমাদের আজকে বিস্তর আলোচনা হবে। আলোচনায় কিন্তু আমরা অবশ্যই দর্শক বন্ধু আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনারা ফোন করুন এবং অবশ্যই আপনাদের শরীর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। নিশ্চয়ই ডাক্তারবাবু জানাবেন সেটা। তার জন্য ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি 22866357 এবং আরেকটি নাম্বার 22866358। এই নাম্বারে অবশ্যই কিন্তু ফোন করুন। আর আরেকটা কথা বলতে হয়, এমনি কিন্তু হেল্পলাইন খোলাও আছে। অবশ্যই কিন্তু দর্শক বন্ধু ডাক্তারবাবুর সাথে আপনাদের শরীর সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে তার কাছে প্রশ্ন রাখতে পারেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। নমস্কার এবং স্বাগত জানিয়ে ডাক্তারবাবুকে আজকের অনুষ্ঠান শুরু করব। নমস্কার, স্বাগত ডাক্তারবাবু অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, সবাইকে সুস্বাগতম এই অনুষ্ঠানে। মনে হচ্ছে যে গত কয়েকদিন ধরে বোধহয় বসন্তের মানে হাওয়া আমরা একটুখানি অনুভব করতে পারছি। কলকাতা শহরে তো বসন্ত অনুভব করা খুব মুশকিল। একটা সময় যখন আমরা ছোট ছিলাম তখন কলকাতা থেকে একটু দূরবর্তী, এখন সেটা কলকাতার মধ্যেই ইনক্লুড হয়ে গেছে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। সেখানে কিন্তু 70-এর দশকে 80-র দশক পর্যন্ত বসন্তের সেই আবহাওয়া বলুন, বসন্তের হাওয়া বলুন, তার স্পর্শ বলুন বা তাকে অনুভব করার একটা সুযোগ ছিল। এবারেও হঠাৎ করে হয়তো গত কয়েক বছর পাওয়া গেল না, কিন্তু এবছরে কেমন যেন মনে হচ্ছে কলকাতাতেও একটু বোধহয় বসন্তের ছোঁয়া এসে গেছে, লোকে অনুভব করতে পারছে। আমি গতদিন অনুষ্ঠানে, আমার অতি প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী আপনারা অবগত আছেন, আমি গতদিনের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম ডায়াবেটিস মেলিটাস যে রোগ, সেই রোগের সাথে পেটের রোগের সম্পর্ক এবং বিভিন্ন পেটের রোগ, যার মধ্যে আমি উল্লেখ করেছিলাম ক্রনিক অম্বল, গ্যাস্ট্রাইটিস, সাধারণ মানুষ গ্যাস্ট্রিক বলে একটা রোগ আছে এরম মনে করেন, আমাদের ভাষায় আমরা গ্যাস্ট্রাইটিস বলি। লিভারের অসুখ, লিভারের অসুখ বলতে মানুষ জন্ডিস বোঝেন, কিন্তু জন্ডিস ছাড়াও লিভারের প্রচুর অনেক রকমের অসুখ আছে। প্যাঙ্ক্রিয়াসের অসুখ, এই সব বিভিন্ন অসুখের সাথে ডায়াবেটিস রোগের কোনো যোগ আছে কিনা এইসব নিয়ে আলোচনা করেছিলাম। এবং আপনারা খুব অতিশয় যুক্তিযুক্ত একটা প্রশ্ন করেছিলেন যে যারা অনেক দিন ধরে অম্বলের রোগে ভুগছেন, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, ডুওডেনাল আলসার বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এই ধরনের রোগে ভুগছেন, তাদের ডায়াবেটিস মেলিটাস রোগ হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, বা যদি ডায়াবেটিস তার থেকে থাকে তাহলে তার থেকে কি এই ধরনের পেটের রোগ অ্যাগ্রাভেটেড হতে পারে, অ্যাগ্রাভেটেড মানে বেড়ে যেতে পারে বা সারার অসুবিধা হতে পারে, এই ধরনের অনেকে প্রশ্ন করেছিলেন। আমি উত্তর দিয়েছিলাম। যেগুলো বাকি রয়ে গেছিল আমি সেই সব পয়েন্টগুলো একটু ছুঁয়ে যেতে চাই। মাঝখানে গত এক সপ্তাহের মধ্যে আমার হেল্পলাইনে প্রচুর মানুষ ফোন করেছেন। তাদের মধ্যে অনেক মায়েরা ফোন করেছেন বাচ্চাদের জন্য, বাচ্চা বলতে তার ছেলেমেয়ের জন্য। অনেক কম বয়সী ছেলে মেয়ে ফোন করেছেন যারা সদ্য পেশা প্রবেশ করতে যাচ্ছেন। অনেক মিডল এজেড পার্সন, মধ্যবয়স্ক ভদ্রলোক, তারাও ফোন করেছেন, ভদ্রমহিলা ফোন করেছেন এইটা জানবার জন্য যে ডাক্তারবাবু আমার সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা করে ডায়াবেটিস তো দূরের কথা, কোনো রোগ খুঁজে পাওয়া যায়নি, আমার রিপোর্ট সমস্ত নর্মাল, কিন্তু আমার চেহারা ভালো হচ্ছে না। ঠিকমতো খাওয়া দাওয়া যে আমি করি না তা নয়, কিন্তু আমি একটু অম্বল বুক জ্বালার অসুবিধা আছে, কিন্তু ইনভেস্টিগেশনে আলট্রাসোনোগ্রাম বলুন বা এন্ডোস্কোপি বলুন, তাতে কোনো দোষ নেই, কিন্তু চেহারা ভালো হচ্ছে না। মায়েদের কমপ্লেন, বাচ্চারা ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, অথবা এমন কিছু খাচ্ছে যেটা মায়েদের ধারণা গায়ে লাগছে না, চেহারা রোগা এবং শ্রীহীন হয়ে রয়েছে। এইটা
অনেকের কমপ্লেন, এবং সেই ব্যাপারে আজকে আমাকে আমি বলবো আমার যারা দর্শক শ্রোতৃমণ্ডলী যাদের জন্য এই অনুষ্ঠান, তারা অনুরোধ করেছেন বা আদেশ করেছেন, আমি নিশ্চয়ই তাদের সেই অনুরোধ এবং আদেশ গ্রহণ করলাম, এবং আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব। খালি গতদিনের না বলা একটা অংশ রয়ে গেছিলো, আমি সেটুকুনি শেষ করে নিতে চাই। সেটা হচ্ছে, আমি গতদিন প্রি ডায়াবেটিস এই কথাটা উচ্চারণ করেছিলাম, এবং এই যে বাংলায় যদি এটাকে প্রাক মধুমেহ রোগ বা মধুমেহের লক্ষণ এইভাবে ভাবা যায়, সেইটা নিয়ে আলোচনা করেছিলাম এই কারণের জন্য সরি, যে ভারতবর্ষে তো বটেই, আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবাংলায় প্রচুর মানুষ, এবং সেই মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে, যাদের ডায়াবেটিস রোগ নেই, সেই অর্থে ডায়াবেটিস রোগ নেই, কিন্তু ব্লাড সুগারের লেভেলটা এরকমভাবে রয়েছে, বা তাদের লাইফস্টাইলের জন্য বা তাদের জেনেটিক প্রিপন্ডারেন্সের জন্য বা তাদের পূর্বপুরুষ থেকে প্রাপ্ত যে গুণগুলো তারা পেয়ে এসছেন, বিভিন্ন কারণের জন্য তারা ডায়াবেটিসের প্রায় দোরগোড়ায় বসে আছেন, কিন্তু ডায়াবেটিস রোগ তাদের এখনো শুরু হয়নি। এই একটা বিশাল জনগোষ্ঠী, যারা যে কোনো সময় ডায়াবেটিস রোগীদের সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত করতে পারে, ডায়াবেটিস হতে পারে তাদের, তাকে চিহ্নিত করা, বা সেই জনগোষ্ঠীর জন্য যাদের ব্লাড সুগার এখনও ডায়াবেটিস হওয়ার মতো বেশি নয়, কিন্তু এমন জায়গায় রয়েছে যে পরে ডায়াবেটিস হয়ে যেতে পারে, অর্থাৎ যতটা নর্মালিসির হাইয়েস্ট লেভেল প্রায় সেটা ছুঁই সেরকম রয়েছে, তাদের জন্য অনেকে ফোন করে কি করণীয়, বা আগে থেকে এটা বিরাট সংখ্যক মানুষ আমাকে ফোন করে জানতে চেয়েছেন, যদি এরকম কারোর থাকে যে ডায়াবেটিস রোগ নেই কিন্তু ডায়াবেটিস হব বাড়িতে কারোর ডায়াবেটিস ছিল, সুগারটা বেশি হয়ে রয়েছে, পোস্টপ্র্যান্ডিয়াল অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা পরের যে ব্লাড সুগারটা, সেটা 135, 138, 139 এইরকম জায়গায় রয়েছে, তো সেক্ষেত্রে আগে থেকে ওষুধ শুরু করে দেওয়ার কি কোনো অসুবিধা আছে? ডায়াবেটিসের ওষুধ যদি অ্যাজ এ প্রিভেন্টিভ মেজার খাওয়া যায়, তাতে কি কোনো অসুবিধা আছে? এইরকম প্রচুর মানুষ আমাকে ফোন করে জানতে চেয়েছেন যে এই ডায়াবেটিসের যে ট্রিটমেন্ট, সেটা যাদের ডায়াবেটিস রোগ নেই তাদের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার হিসেবে, যাতে পরে না হতে পারে, সেই জন্য ডায়াবেটিস রোগীর ওষুধ কি খাওয়া যেতে পারে? এরকম অনেকে প্রশ্ন করেছেন। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে যাব। প্রথমে বলি যে যেহেতু এমনিতেই ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশি, আমরা কোনোভাবে ডাক্তাররা, সাধারণ মানুষ এবং দেশের সরকার কেউ চাই না যে আর ডায়াবেটিস রোগীর সংখ্যা আমাদের দেশে আর বৃদ্ধিপ্রাপ্ত হোক। কারণ আপনারা জানেন যে ডায়াবেটিস রোগ হলে ডাক্তারদের দুশ্চিন্তা বাড়ে এই কারণের জন্য নয় যে ডায়াবেটিস রোগটা সারাতে হবে, এই জন্য নয়। কারণটা হলো ডায়াবেটিস রোগ হলে রোগটা থেকে আরও 5টা আলাদা আলাদা রোগের সূত্রপাত হয়। সে আপনি হার্টের রোগ বলুন, কিডনির রোগ বলুন, অন্য বিভিন্ন জায়গায় ইনফেকশান বা ক্রনিক ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বলুন, পেটের বিভিন্ন রোগ বলুন, প্যানক্রিয়াসের রোগ বলুন, নানা রকম বিভিন্ন অর্গানে নতুন নতুন সব রোগের সূত্রপাত হয়। অর্থাৎ ডায়াবেটিস রোগ একটি, কিন্তু ডায়াবেটিস থেকে শুরু হওয়া বা ডায়াবেটিস থেকে যে রোগগুলো আরও বেড়ে যেতে পারে বা শুরু হতে পারে, তার সংখ্যা অন্তত 5 থেকে 7টি। অর্থাৎ একটি রোগীর ডায়াবেটিস হওয়া মানে আরও 5-7টা অসুখ তার হতে পারে যদি ডায়াবেটিস কন্ট্রোল না করা যায়, এবং সেই অনুযায়ী 5-7টা স্পেশালিটির যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, তার উপর আরও চাপ বাড়বে। কাজেই আমরা কেউ চাই না যে যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, তাদের সেই সম্ভাবনা পেরিয়ে গিয়ে তারা ডায়াবেটিস রোগের যে চৌকাঠ, সেটা পেরিয়ে ডায়াবেটিস রোগের মধ্যে ঢুকে যায় না, অর্থাৎ ডায়াবেটিস রোগ তাদের হোক, সেটা আমরা চাই না। তো সেই জন্য প্রিভেনশনের রাস্তাগুলো কী, এবং যেটা খুব ইম্পর্টেন্ট কথা, যে চাই না বলে আগে থেকে ওষুধ শুরু করে দেওয়ার কোনো ভূমিকা আছে কি না। আগে থেকে ওষুধ বলতে যার ডায়াবেটিস নেই তার ডায়াবেটিসের যে মুখে খাওয়ার ওরাল অ্যান্টি ডায়াবেটিক ট্রিটমেন্ট, সেটা দেওয়ার কোনো ভূমিকা আছে কি না, এইটা প্রচুর মানুষের প্রশ্ন। যাদের প্রি ডায়াবেটিক কন্ডিশন আছে এবং তার সাথে যাদের বাবা মা, ভাই বোন, মামা কাকা, জ্যাঠা, এই একদম রক্ত সম্পর্কের মধ্যে ডায়াবেটিস মেলিটাসের হিস্ট্রি আছে, অন্য কারুর ডায়াবেটিসের রোগ আছে, তাদেরকে কিন্তু এই তাদের যে কন্ডিশন প্রি ডায়াবেটিক
কন্ডিশন, এইটাকে খুব রেসপেক্ট দিয়ে চলতে হবে। অর্থাৎ এই প্রি ডায়াবেটিক কন্ডিশনের জন্য অন্তত 6 মাসে একবার রক্ত পরীক্ষা করা, সুগারের জন্য HbA1c পরীক্ষা, যেটাকে আমরা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বলি, এই পরীক্ষাটা অন্তত করতে হবে, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তাদের প্রথমেই যে ওষুধ শুরু করতে হবে এই ব্যাপারে নানামণির নানা মত আছে। আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলে আমি বলবো যে ওষুধ শুরু করা উচিত নয়। কেন নয় সেটাও আমি এক্সপ্লেন করছি। কিন্তু তাদের হাঁটা চলার মধ্যে, অর্থাৎ সারা দিনে তারা যে কাজ করেন, নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি ঘাম ঝরে যায় এরকম কোনো এক্সারসাইজ অন্তত সপ্তাহে 5 দিন করছি কিনা। এর মানে হলো হয় হাঁটা বা জগিং করা, অথবা ব্যাডমিন্টন খেলা, অথবা ফুটবল খেলা, অথবা ঘোড়ায় চড়া, বা এই ধরনের ঘাম হয় এরকম এক্সারসাইজ। এখন আমি যেসব কথাগুলো বললাম, এই ব্যাডমিন্টন খেলা, ঘোড়ায় চড়া, এগুলো একটু হাস্যকর, 95% ক্ষেত্রে মানুষের পক্ষে সম্ভব না করা। কাজেই একমাত্র যেটা রয়ে গেল অল্টারনেটিভ, সেটা হলো হাঁটা। এবং অন্য অন্য সমস্ত রকম যা আমি যখন রুগীকে বলি যে এরকমভাবে হাঁটতে হবে, অনেকগুলো তার উত্তর আমি শুনি, 2-3টা আমি কোট করছি। ডাক্তারবাবু, আমি বাড়িতেই এত পরিশ্রম করি, আমার আর হাঁটার দরকার হয় না। বাড়িতে আমি সব কাজের লোক ছাড়িয়ে দিচ্ছি, আমি সমস্ত কাজ নিজে হাতে করি। এইটা একটা উত্তর। দ্বিতীয় একটা উত্তর হচ্ছে, ডাক্তারবাবু আমি বাড়িতে একটা যন্ত্র করে কিনেছি, ওয়াকার, ওটা শুয়ে শুয়ে 10,000 স্টেপ আমি ঘুম থেকে ওঠার পরে হাঁটি। দ্বিতীয় একটা উত্তর। তৃতীয় একটা উত্তর হলো, ডাক্তারবাবু আপনি দেখুন সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত আমার যা কাজ, সকালবেলা উঠেই তো অফিসে যেতে হয়, আমি ঘুম থেকে আগে উঠেও চেষ্টা করে দেখেছি, সম্ভব নয়। আর অফিস থেকে আস্তে আস্তে তো এত ক্লান্ত হয়ে পড়ি, তখন আর হাঁটার সময় পাই না। তবে হ্যাঁ, শনিবার রবিবার নিশ্চয়ই চেষ্টা করবো, আপনি যখন বলছেন। এই ধরনের বিভিন্ন রকম আমার প্রশ্নের উত্তরে আমি বিভিন্ন রকম উত্তর পাই। এবার আমি কি করি বা আমি কি করব, আমি সেটা একটু বুঝিয়ে বলি। আমি রুগীদের যা বলি, আমি আপনাদের এই মাধ্যমে এক কথাই বলবো। সেটা হলো যে আপনি যখন এইটা ভাবেন না যে আমার দাঁত মাজার সময় আমি কোত্থেকে পাবো, মুখ ধোয়ার সময় কোত্থেকে পাবো, এটা যেমন আমাদের ভেতরে একদম অন্তর্নিহিত হয়ে গেছে, গেড়ে বসেছে যে দাঁত মাজতে হবে, মুখ ধুতে হবে, ওরাল হাইজিন ঠিক রাখতে হবে, তেমনি হাঁটার জন্য সময় বের করে নিতে হবে। ওই হাঁটার যে মেশিন আমি এক্ষুনি বললাম, যেটা শুয়ে থেকে থেকে আপনার পা ওপর নিচ করিয়ে আপনাকে 10,000 স্টেপ হাঁটায়, ওটা একদম হাঁটা নয়। হাঁটার ডেফিনেশন হলো আপনার পা দুটি আপনার দেহের ওজন বহন করবে। এটা মানে ভুলে যাবেন না, এটা হলো ডেফিনেশন। আপনার যত ওজন সেটা আপনার পাকে বহন করতে হবে, তবে আপনার হাঁটা হচ্ছে, অর্থাৎ ওটাতে হাঁটা হয় না। দ্বিতীয় হচ্ছে যে যাদের এরকম আছে, যারা মনে করেন যে বাড়িতে আমি এত মানে ফিজিক্যাল পরিশ্রম করি, ঘর মোছা থেকে ডাস্টিং থেকে রান্না করা থেকে, অনেক গৃহবধূ এরকম বলে থাকেন। হ্যাঁ, যিনি লাইনে আছেন একটু থাকবেন, আমি শুনবো তার কথা। তো সেক্ষেত্রে বলি, হাঁটার অল্টারনেটিভ বাড়িতে কাজ করা একদম নয়। বাড়িতে আপনি যদি কাজের লোক রাখতে চান রাখুন, কিন্তু হাঁটার অল্টারনেটিভ সেটা নয়। আমি এরপরে আরও কিছু বলবো। একজন কলার আছেন, তার ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন কি বলছেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আপনার টিভির ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ, আমি বলছি কি যে আপনি যে হাঁটতে বলছিলেন, নামজড়ি হাঁটা, আপনি একটু নামটা বলুন, কোত্থেকে নামটা বলতে হবে, আপনি কোত্থেকে বলছেন, কে বলছেন? সরি, আমি কেষ্টপুর থেকে বলছি। হ্যাঁ, তৃপ্তি সাহা। হ্যাঁ, মিস্টার সাহা বলছেন কেষ্টপুর থেকে, বলুন। হ্যাঁ, আমি বলছি কি যে এই যে ঘামজড়ি হাঁটাটা আপনি বলছেন, যাদের পায়ে অস্টিও আর্থ্রাইটিস, তারা কি করে ঘামজড়িয়ে হাঁটবে? খুব 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 ভালো কথা, খুব ভালো কথা। আমি ইনফ্যাক্ট ওই, হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি যারা আপনি যে ঘামজড়িয়ে হাঁটা বলছেন, যাদের পায়ে অস্টিও আর্থ্রাইটিস, তারা কি করে হাঁটবে? হ্যাঁ, আমি সেটাই বলছি। আপনি জিজ্ঞাসা করলেন যাদের পায়ে অস্টিও আর্থ্রাইটিস আছে তারা কি করে হাঁটবে, এটা তো আপনি প্রশ্ন করছেন। ঘাম জড়িয়ে হাঁটবে কি? হ্যাঁ, তারা কি করে ঘাম জড়িয়ে হাঁটবে, এটাই তো আপনি প্রশ্ন করলেন। আমি এক্স্যাক্টলি সেই প্রশ্নের উত্তর দিতে চলেছি। আচ্ছা, উনি যে ফোন করে বললেন যে যাদের পায়ে অস্টিও আর্থ্রাইটিস রয়েছে, প্রথম কথা, পায়ে অস্টিও আর্থ্রাইটিস মানে হাড়ের জয়েন্টের একটা অসুখ, তার অনেকগুলো স্টেজ আছে এবং তার চিকিৎসার নানা রকম ধারা আছে। আমি ওনাকে জিজ্ঞেস করবো, মিস্টার সাহা, আপনি অস্টিও আর্থ্রাইটিসের জন্য এখন কি ধরনের চিকিৎসার মধ্যে আছেন?
যোগা আছে, যোগা ছাড়াও আমি হাঁটতে পারি না একদম, না, আমি একদম হাঁটতে পারি না। হ্যাঁ। ওই লাঠি নিয়ে হ্যাঁ। আর নিকাপ পরে কোনো রকমে এই মিনিট 10-15 হাঁটি এরকম, কিন্তু ঘাম ভালো। ঝরিয়ে হাঁটাটা হচ্ছে না, আমার দ্বারা তো আমি বুঝতে সম্ভব পারছি না। বুঝতে পারছি। আমি জিজ্ঞেস করছি অস্টিও আর্থ্রাইটিসের জন্য এখন আমার ঘামটা ঝরবে কি করে? আমি সেটাই বলছি, আপনি অস্টিও আর্থ্রাইটিসের কি চিকিৎসার মধ্যে আছেন, কি আমি ধরনের পিএস দাসের কাছে যোগাতে আছি, সেটা? আমার ডাক্তার সব ডাক্তার ফেলিওর হয়ে গেছে। আচ্ছা আমি সময় একমাত্র সুনীল ঘোষকে দেখাইনি, এছাড়া সমস্ত ডাক্তার আমার ফেল হয়ে গেছে, প্রত্যেকে হাতে গেছে। আমার এখন 73 ইয়ার্স ওল্ড, আমি আচ্ছা। আমার 35 ইয়ার্স থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা। আমি একদিনও বসে থাকিনি, যবে থেকে অসুস্থতা হয়েছে হ্যাঁ। তবে থেকে আমি ডাক্তার বাহ, দেখাচ্ছি। বাহ, বাহ, বাহ। কিন্তু আমাকে লাস্টে কাকুরগাছির একজন ডাক্তারবাবু হ্যাঁ। হাঁটুতে স্টেরয়েড ইনজেকশন দিলেন, তার ফলে আমার পা দুটো আরো অকেজ হয়ে গেল। হুম। এখন আমার কোনো ওষুধে কাজ দেয় না, হুম। আমি এখন ওই যোগা করছি। যোগা তো আচ্ছা। কোনো রকমের হাঁটা চলা করি, কিন্তু ঘাম ঝরানো হাঁটা আমার দ্বারা সম্ভব না। আমি বুঝতে পেরেছি আপনার আপনার খুব ইউনিক একটা প্রবলেম। উত্তরটা হলো এই জায়গার মধ্যে নিহিত আছে। আপনি বললেন আমি সমস্ত ডাক্তার দেখিয়ে ফেল হয়েছি, তাহলে অস্টিও আর্থ্রাইটিস হয়ে আপনার হাঁটু দুটো কি একদম অকেজো হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা। প্রায় হাড়ে হাড়ে লেগে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো ট্রিটমেন্টের অপশন এখনো পর্যন্ত কেউ দিয়েছে? না, অন্য ট্রিটমেন্ট বলতে ওই আমার এখন ডাক্তারবাবুরা বলছে আর কিছু করা যাবে না, এই হাঁটু পাল্টানো। আমি হাঁটু পাল্টাতে রাজি নই, কারণ আমার এক বান্ধবী হাঁটু পাল্টে তার ফাইলোরিয়া হয়ে গেছে। বাহ। ফাইলোরিয়া হয়ে গেছে, সেই হ্যাঁ। থেকে আমি তো মানে আতঙ্কিত। আমি জানি যে আমি ভাবছি যে এই ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটি, তাই করছি ভালো, সারা জীবন। হাঁটু পাল্টাবো না, নি রিপ্লেসমেন্ট করবো না। বাহ, আপনি খুব পরিষ্কার করে আপনার অসুবিধা বলেছেন। কিন্তু একটা জিনিস আমার আরো জানার আছে, আপনি কি ডায়াবেটিস রোগী? না না না, ডায়াবেটিস না, কিন্তু হ্যাঁ। আপনি যেটা বলছেন হ্যাঁ। বয়স হয়ে গেলে তো নানা রকম অসুস্থতা আসতে পারে। হ্যাঁ। তার জন্য যদি আমি হাঁটা প্র্যাকটিসটা ভালো রাখি, তাহলে আমার ওই জিনিসটার আসতে না আসার চান্স বেশি থাকে। হ্যাঁ, আমি আপনাকে সমর্থন করি। দ্বিতীয় কথা আমি জিজ্ঞেস করি, আপনি ছোটবেলা থেকে এই যে বয়স 70 বছর হলো, একবারও কোনোদিন সাঁতার? কিন্তু আমি সেই চলন শক্তিটা কি করে রাখবো? হ্যাঁ, চলন শক্তিটা হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সেই প্রশ্নের উত্তরে যাচ্ছি। আপনি ছোটবেলা থেকে এই যে 70 বছর পর্যন্ত বয়স, তার মধ্যে একবারও সাঁতার কাটার সুযোগ পেয়েছেন? সাঁতার কেটেছেন? না, সুইমিং? সাঁতার আমি শিখিনি। ও, তো না, আপনি কোনোদিন সাঁতার শিখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সাঁতার শিখিনি আমি। হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন তো? আপনি ফোনে শুনুন, আপনি ভলিউম মিউট করুন। টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে দিন, নইলে কিন্তু আপনি- শুনতে পারবে না, আপনি- ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি না টিভি, না, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ আমি বলতে চাইছি, আপনার কি আমরা ছোটবেলায় একটা কথা ইউজ করতাম এনথু, মানে এনথুজিয়াজম, সেটা এখনো এনথু আছে সাঁতার শেখা? না না, ছোটবেলায় আমি সাঁতার শিখিনি কোনোদিন। হ্যাঁ, এখন কি আপনার সেই ইচ্ছে আছে? না, আমি 73 বছর বয়সে কি সাঁতার শিখতে পারবো বলুন? হ্যাঁ, আপনি যদি চান এটা শুনে, আমি দেখুন যদি আপনার বাড়ির কাছে এরকম কোনো জায়গা থাকে যেখানে সেফলি আপনি সাঁতার শিখতে পারবেন, এইবারে যে গ্রীষ্মকাল আসছে, আপনি চেষ্টা করে দেখুন। আমার হেল্পলাইন যাচ্ছে, যদি আপনার এ ব্যাপারে কোনো অসুবিধে হয়, সাঁতার শেখার এই বয়সে সব থেকে আচ্ছা। সুবিধের দিক, বিশেষ করে যারা আর্থ্রাইটিসে ভুগছেন, যারা হাঁটতে পারবেন না, তাদের দ্বিতীয় যে জিনিসটা তারা করতে পারেন, তারা সাঁতার শিখতে পারেন, হেল্প করে। এবং সাঁতার শেখার জন্য এই বয়সে সাঁতার শেখা যাবে? 100 ভাগ যাবে, মানে শতকরা 100 ভাগ যাবে, খুব সোজা, আরো বেশি সোজা হয়ে যাবে। এবং সেই সাঁতার শিখতে গিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অসুবিধা বোধ করেন, আমার হেল্পলাইনে ফোন করলে আমি আরো গাইড করবো বা অ্যাডভাইস করবো। ডাক্তারবাবু ঠিক আছে? যখন বলছেন, আপনার কোনো আর কিছু জিজ্ঞাসা আছে? না না, ওইটাই যে আমি ঠিক ঘাম আছে। ঝরানো হাঁটতে চাই। হ্যাঁ, আমি ওইটার জন্যই আপনাকে সাঁতারের ব্যাপারে একটা পরামর্শ দিলাম। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে পরে করুন। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আমি উনি ফোন সত্যি করার তাই। আগে, হ্যাঁ, আমি ওনার আগে যে কথাটা বলছিলাম আমি একটু বলে নিই। যারা প্রি ডায়াবেটিক পেশেন্ট বা যাদের এই ধরনের অসুবিধার সম্মুখীন যারা হতে পারেন, মানে ডায়াবেটিস রোগের সংক্রান্ত অসুবিধার যাদের হতে পারে, ভবিষ্যতে হতে পারেন বলে আশঙ্কা করছেন, তো তাদের জন্য আমি যে কথাটা বলতে চাইলাম, যে প্রথম কথাটা হচ্ছে এই, যে ওষুধ নয়। অনেকে জিজ্ঞেস করেছেন যে প্রিভেন্টিভ মেডিসিন হিসেবে আগে থেকে ডায়াবেটিসের ট্রিটমেন্ট শুরু করে দেওয়া যায় কিনা। আমি তার পরিপ্রেক্ষিতে বললাম যে আমি একদম পক্ষপাতী নই। এবার কেন পক্ষপাতী নই সেই কথাটা একটু বলে দেওয়া দরকার, কারণ
অনেকে অনেকে হয়তো এটা বলতে পারেন, যদি আমি একটু কম ডোজে ওষুধ খেয়ে ভালো থাকি ডাক্তারবাবু, আপনার অসুবিধে কোথায়? আসলে আমরা এই ভালো থাকা ব্যাপারটাকে খুব লং টার্মে ভাবি। ধরুন একজন যে কোনো পূর্ণবয়স্ক ভারতীয় মানুষের এখন আপাত দৃষ্টিতে আর কি এক্সপেক্টেড লাইফ মানে জীবৎকাল হতে পারে 70 বছর অন্তত, এর থেকেও বেশি অনেক দিনই বাঁচেন, অনেক মানুষই বাঁচেন। তো একটা পেশেন্ট যখন আমাদের কাছে 35 থেকে 40 বছরের মধ্যে আসছে, তখন আরও 30 বছরের কথা আমরা চিন্তা করব না আগামী 2 বছরের কথা চিন্তা করব? আমাদের তো আগামী 30 বছরের কথা চিন্তা করতে হবে যে জীবৎকালে যতটা ভালো রাখা যায় রোগীকে। তো সেক্ষেত্রে এখন থেকে যদি মুখে খাওয়ার জন্য আমরা ওষুধ শুরু করে দিই, এবং সেই ওষুধগুলো ডায়াবেটিসের বেশিরভাগ ওষুধ যেগুলো আমরা মুখে খাই, সেগুলো কোনো না কোনোভাবে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রিশনটাকে বাড়ায়, প্যাঙ্ক্রিয়াসকে কার্যকরী করে ইনসুলিন সিক্রিশন বাড়ায়। এবং যেখানে এরকম অবস্থা আছে যে জেনেটিক কারণে প্যাঙ্ক্রিয়াস এমনভাবে প্রোগ্রামড হয়ে রয়েছে যে ঠিকমতো বেশি ইনসুলিন বানাতে পারছে না বা তৈরি করতে পারছে না, বা ইনসুলিনের কোয়ালিটিটা ভালো নয়, এই ধরনের অবস্থায় যদি আমি প্রথমেই তাকে ওষুধ কম বয়স থেকে দেওয়া শুরু করি, তাহলে অনেক বছর পরে সে বিদ্রোহ করে বসবে, সে আর ওষুধে কাজ করবে না। তখন তাকে ইনসুলিন বাইরে থেকে ইঞ্জেকশন দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। ওই জন্য আমরা প্রথমেই ওষুধ না দিয়ে তাকে টোটাল ক্যালোরি কন্ট্রোল করার চেষ্টা করি, যাতে বেশি ক্যালোরি খাবার সে না খায়। কারণ এক্সট্রা যে ক্যালোরিটা, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী বা ডায়াবেটিক প্রিপন্ডারেন্স আছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে সেই ক্যালোরিটা গ্লুকোজে পরিণত হয়, রক্তে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। তো সেটা যাতে না হতে পারে, সেটা 1 নম্বর। 2 নম্বর কাজটা হচ্ছে অলরেডি সে যে ধরনের এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে, সেই এনভায়রনমেন্টের মধ্যে কতটা এক্সারসাইজের সুযোগ রয়েছে। এক্সারসাইজ বলতে মুখে আমি নানা রকম বললাম, কিন্তু আসলে হাঁটাটাকেই বুঝতে হবে। কারণ আর বাকি যেগুলো বললাম সেগুলো আমি বললাম 95% মানুষের পক্ষে ফলো করা সম্ভব নয়, কাজে আমি হাঁটাটার কথাই বলছি। তো হয় মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক, সেইটা করেন কিনা বা সেটা করানো সম্ভব কিনা। যদি দেখা যায় তার ডায়েট এবং এক্সারসাইজ এই দুটো ঠিকমতো করিয়ে তার ব্লাড সুগারটা বেশ কিছুটা নামিয়ে আনতে পারছি আমরা, এবং 6 মাস অন্তর অন্তর সেটাকে আমরা চেক আপও করছি এবং একটা কন্ট্রোলটা ভালোভাবে রয়েছে, তাহলে তাকে নিয়ে বেশি দুশ্চিন্তা করার দরকার নেই। পরে যে তার ডায়াবেটিস রোগ হতে পারে সেই সম্ভাবনাও অনেক কমে যায়। আমি আরেকজন ফোন নেব। হ্যাঁ, কে আছেন? নমস্কার, স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, আমি নিশ্চয়ই, ডক্টর কনিষ্ক ডাক্তারবাবুর সরকার, সাথে। লাইনে আছি, বলুন। হ্যাঁ, আমার 208 আপনি কে বলছেন, কে কোত্থেকে বলছেন, বলছেন? কোথা থেকে বলছেন? আর না খেয়ে 162। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আরে সাউন্ড দেবে তো একটু। আপনার নাম বলুন। আপনি টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে নিন, নইলে কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। কল্পনা রায়। কল্পনা কল্পনা রায়, রায় কোত্থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যালো, আমি মরালিপুকুর থেকে বলছি। মুরালিপুকুর। আচ্ছা, আচ্ছা কল্পনা দেবী, আপনি আগে টিভির সাউন্ডটা মিউট করুন, আপনার মোবাইলে শুনুন। টিভির সাউন্ডটা মিউট করো। হ্যাঁ, আপনি ফোনে শুনুন, ফোনে শুনুন। এবার কল্পনা দেবী, আপনার প্রশ্ন কি আছে বলুন, আমি উত্তর দেবো। আমার 208 সুগার। হ্যালো, হ্যাঁ, খেয়ে দে 208। হ্যাঁ 208। হ্যাঁ হ্যাঁ আর না খেয়ে 162 সরি 162 হ্যাঁ 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 সুগার। আর আমার পায়ের ডান পায়ের ডাবনার কাছ দিয়ে পুরো জ্বালা করছে। কতদিন ধরে জ্বালা করছে? হ্যাঁ, কতদিন ধরে জ্বালা শরীরে করছে? অস্থির ভাব লাগছে। হ্যাঁ, কতদিন ধরে জ্বালা করছে? আপনার কতদিন ধরে জ্বালা করছে? হ্যাঁ, পাটা জ্বালা করছে, পায়ের ডান পায়ের ডাবনার দিকে জ্বালা করছে। হ্যাঁ, কতদিন ধরে জ্বালা করছে? ধরুন আজ 15 দিন ধরে এরকম হচ্ছে আচ্ছা, আপনার চিকিৎসা কি চলছে? ওষুধপত্র কিছু খাচ্ছেন বা জ্বালাটা। কোনো চিকিৎসা চলছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনার চলছে। আপনার চিকিৎসা, সবসময়ই মানে জ্বালাটা করছে। হ্যাঁ আপনার চিকিৎসা কি চলছে? কি চিকিৎসা চলছে? আমি কোনো চিকিৎসা এখনো করিনি। আমি দাঁত তোলার ব্যাপারে ডাক্তারবাবুর কাছে গেছিলাম। আমাদের বিআর সিং এ আমাদের রেলে সার্ভিস করেন উনি। গেছিলাম, তো ওনারা বললেন আপনার সুগারটা, অনেকদিন আগে আমার সুগার ছিল, অল্প সুগার ছিল। তার আমি কিছুদিন সুগারের ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, আর সুগারটা ট্রিটমেন্ট করিনি, জানিস সেরে গেছে। ওনারা বললেন অল্প আছে, সামান্য হয়ে যাবে। আচ্ছা, গুরুত্ব দিইনি।
হুম। তো যাই হোক, এবার আমি দাঁত তোলার ব্যাপারে গেছিলাম, তখন আমাকে বললেন যে ওনারা আমার খাতা থেকে বললেন যে আপনাকে সুগারের রক্ত পরীক্ষা না করলে করবো না। তাই জন্য আমি সুগারের রক্তটা পরীক্ষা করি। আচ্ছা। পরীক্ষা করতে আমার আজকে এই রিপোর্টটা এসছে যে হ্যাঁ। এই এত সুগার আছে 100। হ্যাঁ, তো আপনি একদম ঠিক, এই যে সুগার আছে এটা নিয়ন্ত্রণে না এনে দাঁত না তোলাই সঙ্গত। হ্যাঁ বুঝছি। হ্যাঁ ডাক্তার। এই যে ব্লাড সুগার আছে, হ্যাঁ আমার সুগার আছে। হ্যাঁ, এইটা নিয়ন্ত্রণ না করে হ্যাঁ দাঁত না তোলাই সঙ্গত। দাঁত না তোলাই সঙ্গত। হ্যাঁ, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে অসুবিধে রয়েছে, যেটুকুনি ব্লাড সুগার রয়েছে, এটা আমরা ডায়েট এবং এক্সারসাইজে কমাবার চেষ্টা কর। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি যে এই যে সুগার আপনার রয়েছে সেটা আপনার খাদ্য হ্যাঁ একটু, বলুন। হ্যাঁ আমি বলছি, আপনি শুনুন। আপনি শুনতে থাকুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছি যে খাদ্য নিয়ন্ত্রণ করে খাবারের মধ্যে ক্যালোরি কমিয়ে এবং সকালে বা সন্ধেবেলা অন্তত 4 কিলোমিটার হাঁটলে ওই ওষুধ বিনা এই সুগার নর্মাল হয়ে যাবে, ওষুধের দরকার নেই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে অনেক সময় হয় কি, ইমিডিয়েট যদি দাঁত তোলার দরকার থাকে তাহলে খাবার ওষুধ না, ইনসুলিন দিয়ে রক্তের সুগার কমিয়ে সেই সময় আমরা দাঁত তোলার বন্দোবস্ত করতে বলি। অর্থাৎ দুটো রাস্তা, একটা হচ্ছে অনেক সময় থাকলে হেঁটে বা এক্সারসাইজ করে এবং খাবার নিয়ন্ত্রণ করে আপনি সুগার কমিয়ে দাঁত তুলতে পারেন, আর না হলে ইনসুলিন দিয়ে ব্লাড সুগার কমিয়ে দাঁত তুলতে পারেন। এই দুটো রাস্তা আছে। আপনি কি আমার কথা শুনেছেন? আর কিছু জানার আছে? না আর কিছু ব্যাপার নেই, ধন্যবাদ, যে ব্যাপারে ধন্যবাদ, জানলাম। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের একটা ফোন নিতে হবে। নমস্কার, আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমন্ত রায়। হ্যালো, একটু স্পষ্ট করে বলুন। আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, কে বলছেন? কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমন্ত রায় বলছি দমদম থেকে। হ্যাঁ বলুন শ্রীমন্ত বাবু। হ্যাঁ বলছি আমার সুগার আছে। হুম হ্যাঁ হুম, হ্যাঁ আমি শুনছি, বলুন। আপনি বলতে থাকুন, ডাক্তারবাবু শুনছেন। বলছি যে আমার সুগার আছে, সুগারটা কমছে না, কি করলে কমবে? আপনার যে সুগার আছে আপনি জানলেন কি করে? আমাদের সুগার টেস্ট করেছি। তাহলে কত রিপোর্ট বেরিয়েছে? খাবার 2 ঘন্টা পরে কত বেরিয়েছে? 280। ও আচ্ছা, 280। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো এই 280 মিলিগ্রাম% সুগারের জন্য কোনো চিকিৎসা চলছে? কোনো ওষুধপত্র, ইনসুলিন, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ, এক্সারসাইজ নিচ্ছি। কি নিচ্ছেন? হ্যাঁ ইনসুলিন নেওয়া হচ্ছে আমার 15+20। ও আচ্ছা, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। আপনি টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে দিন। হ্যাঁ করে ফোনে শুনুন, এখানে ফিডব্যাক আসছে। বুঝেছি। তো ইনসুলিন যখন নেওয়া হচ্ছে তখন HbA1c রিপোর্টটা করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। না না ওটা করা হয়নি। তাহলে আপনার ইমিডিয়েট কাজ হচ্ছে HbA1c রিপোর্ট করা, হ্যাঁ 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইনসুলিন নেওয়া এবং ব্লাড সুগারটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, এটা কতদিন? 2 বছরের কম না 2 বছরের বেশি? 10 বছরের বেশি। তাহলে আপনার ইউরিনে প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণ করা বা ওটাকে ডিটেক্ট করা হয়েছে? না না 24 ঘন্টার ইউরিন একসাথে নিয়ে সেটার পরীক্ষা করা হয়েছে অ্যালবুমিন ইউরিয়ার জন্য? না না করা হয়নি। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 33। 33 বছর? হ্যাঁ ও, তাহলে তো আপনার জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস। আপনার তো তাহলে ইনসুলিন কতদিন ধরে চলছে? হ্যাঁ বছর দিন। আপনার প্রথম সুগার যখন ধরা পড়েছিল তখন কত বয়স ছিল? তখন বয়স 22। হ্যাঁ, তাহলে আপনারটা টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস বলি আমরা, জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস, যেখানে আপনার প্যানক্রিয়াস নিজে থেকে ইনসুলিন প্রায় তৈরি করতে পারছে না বা উপযুক্ত যে কোয়ালিটির ইনসুলিন সেটা তৈরি করতে পারছে না। এটার জন্য চিরজীবন ইনসুলিন নিতে হবে এবং এর জন্য নিয়ন্ত্রণ আরও অনেক বেশি দরকার। আমি 3টে কথা বলবো আপনার জন্য। প্রথম কথা হচ্ছে আপনি পায়ে কি জুতো পরেন? পায়ে বুট পরি। আচ্ছা, এক নজর রাখতে হবে যে পায়ে যেন আঁচড় না লাগে বা ছড়ে ফেটে না যায়। এটা আচ্ছা। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেখানে দেখবেন ভিড় করে অনেক লোক আছে, যেমন ধরুন বাস টাসে যখন খুব ভিড় বাস হয় সেই সব জায়গায় না ওঠা।
আমি জানি না আপনাকে ডাক্তারবাবুরা বলেছেন কি না, মানে আচ্ছা, অন্য, ভিড় বাসে? হ্যাঁ ভিড় বাসে, মানে যেখানে অনেক বেশি লোক একসাথে গাদাগাদি করে রয়েছে সেখানে না যাওয়া, আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে মানে অসুবিধা কি হবে? গেলে ওই যে কোনো ধরনের ইনফেকশন আপনার হওয়ার চান্স অনেক বেশি, বিশেষ করে টিবি। টিভি? হ্যাঁ, বিশেষ করে টিবি হওয়ার চান্স অন্যদের থেকে আপনার প্রায় 10 গুণা বেশি। ও, ওই জন্য ভিড় যেখানে আছে, আপনি জানেন না কলকাতায় একটু লোক হয়তো খুশখুস করে কাশছে, এমনিও কাশতে হতে পারে। যার আছে সে টিবি রোগী, সে নিজেও জানে না তার টিবি আছে, আপনাকে খুব তাড়াতাড়ি ধরে নেবে। ওই জন্য যে কোনো ধরনের জায়গা যেখানে বেশি ভিড় চাপাচাপি জায়গা সেখানে না যাওয়া, এটা দ্বিতীয় পয়েন্ট। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে খাওয়া দাওয়া, যখন যাই খাওয়া দাওয়া করুন না কেন নিয়ম মেনে খেতে হয়, সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে খাওয়া, এবং যে খাওয়া দাওয়াটা করছেন চেষ্টা করবেন সেটা যেন সদ্য তৈরি করা হয়। সকালে রেখে দেওয়া মানে খাবার, বিকেলে খাওয়া, সন্ধ্যেবেলা খাওয়া, এমনকি শীতকালেও আপনার জন্য অনুচিত। এই 3টে জিনিস মানতে হবে। হ্যাঁ বলুন, হ্যালো, বাসি খাবার খাবো তাই তো? আমি শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন। বলে বাসি খাবার খাবো? বাসি, হ্যাঁ ঠিক ঠিক, বাসি খাবার না খাওয়া, ঠিক বলেছেন, ঠিক ঠিক ধরেছেন, ঠিক আছে। ঠিক আছে। আর হচ্ছে এছাড়া আমি যেটা বললাম, HbA1c গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন পরীক্ষা করা এবং 24 ঘন্টা ইউরিনের পরীক্ষা করা। 24 ঘন্টার ইউরিন একসাথে করে সেটার জন্য মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া বলি। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছি না। 24 ঘন্টা, শুনতে পাচ্ছি, 24 ঘন্টা ইউরিন পেচ্ছাপ একসাথে করে সেটার একটা বিশেষ পরীক্ষা আছে, হ্যাঁ, টোটাল প্রোটিন অ্যান্ড মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া। আচ্ছা। পরে আমার হেল্পলাইনে ফোন করলে আমি বলে দেবো, বা আপনাকে যে ডাক্তারবাবু দেখছেন তিনিও হয়তো আপনাকে অ্যাডভাইস করবেন। এইগুলো ইমিডিয়েটলি পরীক্ষা করা দরকার এবং সেই অনুযায়ী কিছু স্টেপ নেওয়া দরকার। আপনার বয়স খুব কম, 33 বছর বলছেন, এবং আপনি টাইপ 1 ডায়াবেটিস মেলিটাসে ভুগছেন, যেটা হচ্ছে অনেক বেশি মারাত্মক, এবং সেই জন্য যাতে পরে আপনাকে কোনো রকম কমপ্লিকেশন বা অন্য অসুবিধার মধ্যে না পড়েন, সেই জন্য যে মিনিমাম শর্তগুলো মানা উচিত বা সাবধানতা অবলম্বন করা উচিত সেটা আপনাকে বললাম। ঠিক আছে, আর যদি কিছু জিজ্ঞাসা থাকে আমার হেল্পলাইনে ফোন করতে পারেন। ঠিক তা আছে, আমি লাইন বিচ্ছিন্ন করছি। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, একটা ফোন নিতে হবে। হ্যাঁ, আরেকজন দর্শক বন্ধু চলেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি টেলিভিশনের নমস্কার, সাউন্ডটা মিউট আমি, করে দিন, টেলিভিশনের বাংলাদেশ সাউন্ডটা থেকে মিউট করে বলছি। কথা বলুন, ফিডব্যাক আসছে। হ্যালো আপনি টিভির সাউন্ডটা আপনি- মিউট করুন। টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে কথা বলুন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ বলছি আমার হাজবেন্ডের সুগার আছে, আমি ওর সম্বন্ধে কিছু মানে হ্যাঁ, জানতে চাই। আপনার নাম বলুন। নামটা বলতে হবে আর কোথা থেকে বলছেন। হ্যাঁ আমি বারাজতেন থেকে বলছি, আমার নাম মৌমিতা মিত্র। হ্যাঁ বলুন। আমি হাজবেন্ডের ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ বলুন বলুন। তো ওনার ফাস্টিং আছে 120 ছিল, করিয়েছিলাম আমি লাস্ট, মানে ওনার 120 মানে ওঠানামা করে ওনার সুগারটা। এই লাস্ট মানে এই এক সপ্তাহ আগে করেছি, ফাস্টিং 200 হয়ে গেছিল। হুম, তো পিপিও এরকম ওঠানামা করছে। লাস্ট 1 বছর ইনসুলিন নিচ্ছি, 1-1.5 বছর হলো। এর আগে ওষুধ খেয়েই থাকতেন, তো ইনসুলিন খেয়ে সুগারটা আর কি এরকমই ওঠানামা করছে, মানে একদম কন্ট্রোলে আসছে না। না, আপনি পিপি সুগারটা বলেননি কত, পিপি সুগার কত আছে? এই সুগার প্রত্যেক মাসে টেস্ট করা হয়, শেষ কত? লাস্ট করিয়েছিলাম ওই 230 এরকম ছিল। ঠিক আছে। আর 230। হ্যাঁ, আর আর পিপিটা এমনি ঘরে আমরা সুগার চেক করি আর কি, ঘরে যে মেশিনটা কিনেছি। হ্যাঁ, HbA1c রিপোর্ট কি আছে? হ্যালো। হ্যাঁ বলছি গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c। হ্যাঁ হিমোগ্লোবিন, ওনার ক্রিয়েটিনিন টেস্ট করা হয়েছিল, ও লাস্ট করেছিল 1.43 ছিল। আমি তা জিজ্ঞেস করিনি। শুনতে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বললে মনে হয় যেন এটা হিমোগ্লোবিন, তা নয়, এটা ব্লাড সুগারের টেস্ট। HbA1c বা HbAIC এই রিপোর্টটা কি এইচবি ওটা করিয়েছিলেন, আমি বলছি স্যার তো যদি হাতের কাছে থাকে বের করুন, নাহলে পরে বলবেন, কারণ প্রচুর মানুষ ফোন ধরে ওয়েট করছেন আর কি। আপনার হাতের কাছে আছে রিপোর্ট? হ্যালো হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু বলছি, তো সুগারটা কি কমছে না কেন সেটাই আমি জানার জন্য। আচ্ছা, আমি সুগারটা কমছে না, আপনি HbA1c রিপোর্টটা কি বলতে পারবেন, হাতের কাছে আছে? হ্যাঁ এইচবি ওটা করিয়েছিলেন, আমি কিন্তু রিপোর্টটা মনে নেই। ঠিক আছে, আমি দুটো তিনটে কথা বলে দিই।
এটা শুধু আপনার না, প্রচুর মানুষের ডিলেমা ডাক্তার বাবু। ইউরিক অ্যাসিড করিয়েছিলাম 4.1 না, ইউরিক অ্যাসিড mg ছিল। ইউরিক অ্যাসিড বলতে হবে না, ইউরিক অ্যাসিড এখানে অতটা ইম্পর্টেন্ট নয়। তো এইচবি হ্যাঁ একটু এইচবি এসপি 1 করেছিল 8.29। 8.29? হ্যাঁ না না, এটা তো অনেক নিয়ন্ত্রণের থেকে অনেক উপরে আছে। 8.29 করিয়েছিল। ভালো নয়, ভালো নয়, ভালো নয়। তার মানে এটা নিয়ন্ত্রণের মধ্যে আসছে না। সুগার, যে সুগারের জন্য যে চিকিৎসা করা হচ্ছে। হ্যালো, আপনি শুনতে থাকুন। আমি টিভি সাউন্ড মিউট করে দিয়েছি, হ্যাঁ। তাও কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আপনি টিভি সাউন্ড ইয়ে করে শুনুন, আমি বলতে আপনি শুনতে থাকুন, টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে আপনি শুনতে থাকুন। না, ডাক্তারবাবুর উনি কথা। বলছেন ওটা মিউট করলে উনি শুনতে পাচ্ছেন ও না। আপনি আচ্ছা। আপনি তাহলে অন্য ঘরে গিয়ে বা হ্যাঁ, টেলিভিশন, শুনুন। হ্যাঁ আওয়াজ। আমি বলছি শুনুন, আপনার কথা জানা হয়ে গেছে। আপনার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, যে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসা কিন্তু অ্যাডিকুয়েট নয়। ইনসুলিন যেভাবে নেওয়া হচ্ছে তাতে কিন্তু ব্লাড সুগার অতটা ভালো রেসপন্স পাচ্ছেন না, কারণ আপনি HbA1c 8-এর ওপরে আছে, এটা 6-এর তলায় থাকতে হবে, অনেকটা বেশি আছে। এবং তার মানে আস্তে আস্তে কিডনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্য অন্য মাসলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মধ্যে হার্টের মাসলও আছে। কাজে এটা খুব স্লোলি বিভিন্ন আমাদের সিস্টেমকে আস্তে 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 ক্ষয় করে, নষ্ট করে দেয়, ইনক্লুডিং আইজ, চোখ শুদ্ধ। তো সেই জন্য এখানে আরেকটা প্রবলেম হচ্ছিল মাঝে পায়ের গোড়ায়, ব্যথার কথা। ডাক্তার ক্যালসিয়াম দিয়েছিলেন, ওটা খেয়ে এখন ফোলাটা একটু কমেছে আর কি, মানে হাঁটতে গেলে পায়ে ব্যথা করতো। আচ্ছা 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 আচ্ছা। দেখুন এখানে একটা কথা বলার আছে। ক্যালসিয়াম যদি দিতে হয় তাহলে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ মাপতে হবে। আপনার কি রক্তে ক্যালসিয়ামের পরিমাণ মেপে ক্যালসিয়াম কম পাওয়া গেছে? আচ্ছা, আপনি রক্তে সুগারটা ইনসুলিন নিয়ে ডাক্তার নিয়ন্ত্রণে কেন আসছে না? এটা তো হ্যাঁ। মানে 1.5 বছর হয়ে গেল ইনসুলিন ঠিক, তার আগে তো উনি ইনসুলিন ওষুধেই কন্ট্রোল ছিল। সঠিক চিকিৎসাটা হচ্ছে না, ইনসুলিনটা ঠিকমতো যতটা যেভাবে দিলে হবে সেটা হচ্ছে না, বা অন্য জায়গায় ইনসুলিনের সাথে আরও কিছু চিকিৎসা দেওয়া দরকার, সেটা হচ্ছে না, সেই জায়গায় গ্যাপ থেকে যাচ্ছে এবং সেটা হওয়া অত্যন্ত দরকার। ইনসুলিনটা তো সঠিক টাইমে আসলে অফিসের টাইমিংটা এমন প্রবলেম যে টাইমে ডাক্তার লিখে দিচ্ছেন, হয়তো সব মর্নিং এ লিখছেন, উনি ইনসুলিনটা মানে দুপুরে হয়ে যাচ্ছে, ওষুধের টাইমিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য কি এতে বড় অসুবিধা হওয়ার কথা নয়। আপনি সকালের জায়গায় যদি দুপুরে নেন তাতে বড় অসুবিধা হওয়ার কথা নয়। অসুবিধার জায়গা অন্য, হয় যে ধরনের ইনসুলিন দেওয়া হচ্ছে সেটা অনুপযুক্ত, অথবা যতটা ইনসুলিন দেওয়া হচ্ছে সেটা অনুপযুক্ত, অথবা যেভাবে ইনসুলিন দেওয়া হচ্ছে সেটা অনুপযুক্ত, এবং ইনসুলিন ছাড়া যে অন্য চিকিৎসা চলছে সেটা অনুপযুক্ত। কোনটা সেটা জানবার জন্য আরও থরলি রুগী সম্পর্কে জানা এবং দেখা দরকার। ঠিক আছে, আপনার কি আর কিছু জিজ্ঞাসা আছে? আপনার কি আর কিছু জিজ্ঞাসা আছে? তাহলে ঠিক আছে। আমি লাইন বিচ্ছিন্ন করছি। ধন্যবাদ। আবার একটা ফোন নিতে হবে। হ্যাঁ, আরেকজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কোথা কে থেকে কথা বলছেন? হ্যালো, নমস্কার। আমি বীরভূম থেকে, আমি এহসান আলী বলছি। হ্যাঁ বলুন, বীরভূম থেকে। বলছি আমি একজন সুগার পেশেন্ট। হ্যাঁ। আমার এই 2013 থেকে শুরু হয়েছে আর কি। আচ্ছা। আমার ফাদারের ছিল। হুম। হ্যাঁ, তারপরে আমার ফাদারের খুব অল্প বয়স থেকে ছিল, কিন্তু আমার এই আফটার 50 আমার শুরু হয়েছে আর কি। কত? মানে 52, এখন আমার বয়স 54-55 বছর। হ্যাঁ, ব্লাড সুগার কত আছে? আমার কিছুদিন আগে আমি এর আগে 2015 করেছি পরীক্ষা, বরাবরই করেছি, রিসেন্ট করেছি, যেটা HbA1c করেছি, মানে 29 জানুয়ারি নাগাদ। তখন ছিল HbA1c 7.4। হ্যাঁ। আচ্ছা, আর 2015-তে HbA1c করেছিলাম, তখন ছিল 7.1। আচ্ছা। ঠিক আছে, এবং আমি এখানে ওষুধ খাই। আর আমি একটা সুগারের ওষুধ খাই, প্লানর M2। হ্যাঁ, আপনি একটু আপনার ফাস্টিং এবং পিপি সুগার কি ছিল সেটা বলুন। আর এখন রিসেন্টলি এবং মর্নিং ওয়াক করাতে বর্তমানে আমার একটু সুগারটা বর্তমানে কিছুদিনের মধ্যে 10-এর মধ্যে একটু মানে যেটা ফাস্টিং ছিল সেটা এসে দাঁড়িয়েছে 70। আর ঠিক আছে। যেটা আপনার খাবার পরে 2 ঘন্টা পরে সেটা হয়েছে 102। এই অবস্থায় আমি যে ট্যাবলেটটা গ্লাডার M2 খাই, হ্যাঁ, সেটা খাবো না কি করবো? প্রথম কথা হচ্ছে আপনি কি ট্যাবলেট খাবেন সেটা সবসময় যে ডাক্তারবাবু আপনাকে চোখের সামনে আপনাকে দেখছেন তার কাছ থেকে জানতে হবে। যেটুকুনি আপনি বললেন। হ্যালো, শুনতে পাচ্ছি না। আপনি ফোনে শুনছেন? হ্যালো,
আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি কি কথা শুনতে পাচ্ছেন ডাক্তারবাবুর? হ্যাঁ, আপনি আপনার মোবাইল ফোনে শুনুন, কানের কাছে রাখুন, আপনি শুনতে পাবেন, আমি সেভাবে বলছি। আচ্ছা শুনছি আমি। হ্যাঁ, আমি বলতে চাইছি আপনার যে অসুবিধে এবং যা যা প্রবলেমের কথা বললেন, তাতে এই যা ওষুধ চলছে সেই ওষুধে মোটামুটি আপনার সুগারটা শুনতে নিয়ন্ত্রণ। পাচ্ছি না কিন্তু। আর আপনি তাহলে আপনি- টিভিটা খুলে দিন, টিভিতে শুনুন। টিভি সাউন্ডটাকে বাড়িয়ে আপনি তাহলে শুনতে আচ্ছা, থাকুন। আমাদের এখানে কোনো টেকনিক্যাল অসুবিধা, আপনি শুনতে থাকুন, আপনার কোনো প্রশ্ন নেই তো আমি লাইনটা বিচ্ছিন্ন করে আমি উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ শুনতে ধন্যবাদ। থাকুন, হ্যাঁ। আচ্ছা, যেটা আমি বলতে চাইলাম, উনি যে ফোন করেছিলেন বীরভূম থেকে, আমি একটা জিনিস পরিষ্কার করে বলছি, কখনো বিশেষ করে যারা সুগারের রোগী বা সুগারের রোগী হতে পারে, এরম সম্ভাবনা আছে, এদের মধ্যে আমি এই একটা প্রবণতা দেখেছি, দোষ তাদের নয়, আমাদের ছোট থেকে বড় হওয়ার দোষ। সেটা হচ্ছে ওই বন্ধু কেউ বলল যে ওইটার একটা রস খাওয়া, ওইটা খালি পেটে এই একটুখানি খাও, মানে আমি নাম কোনোটা বলতে চাইছি না, এইভাবে নানা রকম এদিক ওদিক ওষুধ, তস্য ওষুধ, কথিত ওষুধ, সাপ্লিমেন্ট এবং সত্যিকারের ওষুধ তারা নিজেরা খেয়ে বসেন উইদাউট ডক্টরস প্রেসক্রিপশন, উইদাউট ডক্টরস অ্যাডভাইস। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এবং যারা ডায়াবেটিক রোগী হতে পারেন, প্রি ডায়াবেটিস রোগী, তাদের কারুর জন্য কিন্তু এই ধরনের আন্দাজে ওষুধ বা সাপ্লিমেন্ট খাওয়া একদম চলবে না, কিছুতেই চলবে না, এইটা মাথায় রাখতে হবে। এবং ওনার জন্য স্পেসিফিক্যালি আমি বলে দিচ্ছি, আপনি যা ওষুধটা খাচ্ছেন মনে হচ্ছে মোটামুটি কাজ করছে, আপনার জন্য ইমিডিয়েটলি 24 ঘন্টার ইউরিনের যে পরীক্ষা, আরেকজন রুগীকে আমি পরামর্শ দিয়েছি, সেই 24 ঘন্টার ইউরিনের পরীক্ষা ইমিডিয়েটলি করা দরকার। আমাদের সময় প্রায় শেষ জায়গায় আমরা চলে এসেছি। শেষ হয়ে আসছি। আমি আর এছাড়াও ডাক্তারবাবু হেল্পলাইন খোলা আছে, আপনারা অবশ্যই আমি দর্শক কথা শ্রোতৃমণ্ডলীকে বলবেন। একটু অনুরোধ করব একেবারে। যে আজকে একদম ফোন না করার জন্য, যদি কিছু বলার থাকে আমার হেল্পলাইনে করার, আর 10 সেকেন্ড সময় নেব। সেটা হলো, আজকে ডায়াবেটিসের সাথে পেটের রোগের সম্পর্ক নিয়ে আমি যতটুকুনি বললাম, বাকি রইল শুধু এইটুকুনি যে ডায়াবেটিস এবং পেটের রোগের মধ্যে যাদের ক্রনিক গ্যাস্ট্রিক আলসার আছে এবং যারা প্যানক্রিয়াটাইটিস বা হেপাটাইটিস রোগে ভুগেছেন, ডাইরেক্টলি এই ডায়াবেটিসের সাথে এই 3টে রোগের কোনো সম্পর্ক আছে কিনা আগামী দিন ডিসকাস করব, আলোচনা করব, করে এই আলোচনায় ইতি টানবো। ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।